সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ওয়েবসাইট চালু করতে যাচ্ছি। যে ওয়েবসাইটটার নাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে mydailylesson.com। হ্যাঁ, এই ওয়েবসাইটের কাজ আমরা শুরু করে দিয়েছি, এখনো শেষ করতে পারি নাই। তো আশা করি তোমরা এখানে এই ওয়েবসাইটে এসে যে 100% ফ্রিতে যে পিডিএফ ডাউনলোড সহ যে টিউটোরিয়ালগুলো আছে তোমরা সহজেই এইখান থেকে পেয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই এই ওয়েবসাইটে আসবে এবং দেখবে। তো আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বার্ষিক পরীক্ষা 2024-এর জন্য যে আমাদের এনসিটিভি কর্তৃক যে প্রকাশিত খ বিভাগ নমুনা প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে আমরা কাজ করব। তো এখানে একটা কি মেসেজ আছে, আমি সবসময় বরাবরই বলি। তো এই পর্বটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় পর্ব, মানে হচ্ছে পার্ট 2। তো মেসেজটা হচ্ছে এইখানে কোনো গ্রুপে জয়েন করা লাগবে না। এখানে তারপর সরাসরি কল করার কোনো দরকার নেই, ইনবক্সে মেসেজ করাও লাগবে না, তারপর নামমাত্র ফি দেওয়াও লাগবে না। তো যেটা হচ্ছে 100% ফ্রিতে আমাদের যে সরাসরি যে পিডিএফ ডাউনলোডটা আছে সেটা তোমরা বিনামূল্যে এটা ডাউনলোড করে নিতে পারবে। হ্যাঁ, তো আশা করি আমাদের এটার যে পার্ট 1 এর যে পর্বটা এখানে এই যে আমি দেখাচ্ছি, এই যে পার্ট 1 এর এই পর্বটাও তোমরা অবশ্যই দেখেছো। যারা এখনো দেখো না তারা অবশ্যই দেখে নিবে। আজকে আমরা শুরু করব যে পার্ট 2 এ, মানে হচ্ছে খ বিভাগের যে প্রশ্নের যে উত্তরগুলো নিয়ে সেটা আমরা কাজ করব। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে 2024-এ তোমাদের যে বার্ষিক পরীক্ষা মূল্যায়নের যে নির্দেশনা অনুযায়ী প্রশ্নটা একটু দেখে নেব। এখানে এই যে নিচে যদি আসি, আমরা এখান থেকে শুরু হচ্ছে ক বিভাগ। এই যে ক বিভাগটা আমরা গত পর্বে আমরা কাজ করেছিলাম এটা নিয়ে। আজকে আমরা এই যে খ বিভাগ নিয়ে কাজ করব। এখানে শুরু হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে ক থেকে শুরু করে তোমার এই যে একটা আয়তকারে বাগানের ক্ষেত্রফল, এখান থেকে শুরু করে এখানে এই যে ড পর্যন্ত উপরে কাঠগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা, এইটুকু পর্যন্ত আজকে আমরা কাজ করব। তো আমরা একটু প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নেব। এখানে যেটা আছে যে নমুনা প্রশ্ন ও উত্তর, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত সপ্তম শ্রেণী, যে পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। খ বিভাগের এই যে প্রশ্নের যে উত্তরগুলো, হ্যাঁ, যে 1 নম্বরে এই যে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এখান থেকে শুরু হয়ে তোমার একদম এই যে প্রশ্নের উত্তর সহ আমরা একদম শেষ পর্যন্ত একটু দেখি। এই যে এখানে এই যে ড পর্যন্ত, হ্যাঁ, এই এই যে প্রশ্ন উত্তরগুলা আমার ভিডিও লিংকে যে দেয়া থাকবে, তোমরা অবশ্যই এখান থেকে ডাউনলোডটা করে নিতে পারবে। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে খ বিভাগে এই যে এখান থেকে শুরু করব। প্রশ্নটা হচ্ছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল x² - 5x + 6 বর্গ একক হলে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো আমরা একটা বাস্তব একটা চিত্র দিয়ে আমরা চেষ্টা করছি। এখানে এটা হচ্ছে একটা বাগান, যেটা বাগানের যে আয়তকার, যেখানে এই যে এই সবগুলো মিলে দৈর্ঘ্য প্রস্থ সবগুলো মিলে ক্ষেত্রফল হচ্ছে, আমরা বলছি এখানে x² - 5x + 6। হ্যাঁ, তো এখানে তারপর আমরা যদি আমরা যেটা জানি সেটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রফলে মানে বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রথমে যে x² - 5x + 6 কে গুণফল আকারে ভাঙতে হবে, তারপর মিডল ফ্যাক্টর মিডল টার্ম বের করতে হবে। আমরা সবাই জানি যে যেটি আমরা বলছি দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল হিসেবেও কাজ করবে। তো এখানে আমরা দেখছি যে x² - 5x + 6, তো যে এই ক্ষেত্রে আমরা যেটা বের করি, এখানে সর্বশেষ যেটা আছে 6, তার হচ্ছে x² এর আগে হচ্ছে 1 আছে। হ্যাঁ, তো 1 এবং এই যে শেষে 6, 6 একে 6। হ্যাঁ, তো এখন আমরা যদি দেখি যে 6কে যদি আমরা যদি উৎপাদক যদি বের করি, যে 6 6 সমান 1 গুণ 6, আর একটা 6 সমান পাই হচ্ছে 2 গুণ 3। এখন আমরা যে 2 ভাবে করতে পারি এই যে মিডল টার্মটা। আমরা প্রথমে যে 1 গুণ 6 পাইলাম, সেখানে যদি আমরা যদি -6x + x যদি দিয়ে করি, তাহলে কিন্তু আমার কিন্তু এই যে আয়তকারের যে দৈর্ঘ্য প্রস্থ সেটা কিন্তু এইভাবে কিন্তু মিলবে না। হ্যাঁ, যে একটা আসবে হচ্ছে x - 6 আর একটা আসবে হচ্ছে x + 6। তো এইজন্য 6 প্রথম যে উৎপাদকটা যে 1 গুণ 6 সেটা না নিয়ে যে পরের যে উৎপাদকটা 6 সমান হচ্ছে 2 গুণ 3, কারণ হচ্ছে
এই যে 3x এর সাথে -2x যদি আমরা যোগ করি -5x হয়, তাহলে এখান থেকে আমরা যে কমন নিলে x কমন নিলে x - 3, তারপর -2 কমন নিলে যে x - 3, শেষ পর্যন্ত আমরা কি পাবো যে x - 3, যে তারপর হচ্ছে x - 2, এটা হচ্ছে আয়তকার দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ, এটা যদি আমরা বসায় দিই, এক পাশে দৈর্ঘ্য x - 2, আরেক পাশে যে প্রস্থটা হচ্ছে তোমার কত, x - 3। তো এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। হ্যাঁ, তারপর যদি দেখি যে খ নম্বরে 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো। তো খুব সহজভাবে আমরা বের করতে পারি। 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম সংখ্যা হচ্ছে একদম এই যে 1 1 1 1, আর একটা হচ্ছে 5 বিট ব্যবহার করে বাইনারিতে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ভুলবশতভাবে এখানে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম লেখাটা চলে আসছে, এখানে হবে হচ্ছে ক্ষুদ্রতম। হ্যাঁ, তো আমরা আশা করি এটা ঠিক করে নেব। তোমরা যে পিডিএফ ডাউনলোডটা করে নিবে, সেখানেও কিন্তু এই বৃহত্তম জায়গাটা তোমরা কি ক্ষুদ্রতম বসিয়ে দিবে। হ্যাঁ, তো আমরা এই যে 0 0 0 এই যে এইভাবে করতে পারি। তারপরে যদি দেখি আমরা গ নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে একটি বৃত্তাকার পার্কের যে ব্যাস ও পরিধির পার্থক্য হচ্ছে 100 মিটার, যে পার্কটি ব্যাসার্ধ নির্ণয় করো। তো বরাবরই আমি একটা বাস্তব চিত্র দেওয়ার জন্য চেষ্টা করি। এটা হচ্ছে এই আমাদের বৃত্তাকার একটা যে পার্কের ছবি। তো এখানে তোমরা একটা দেখবা ব্যাস হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে এই যে এইটুকু পর্যন্ত, মানে বৃত্তের এই পার থেকে একদম ওই যে ফোয়ারাটা পার হয়ে ওই পার পর্যন্ত, এটা হচ্ছে ব্যাস। হ্যাঁ, ব্যাসার্ধতা হচ্ছে এই যে ফোয়ারা এখান থেকে শুরু করে তোমার এইভাবে যদি এখানে যদি টেনে আনা হয়, এটা হচ্ছে কি, এই যে ব্যাসার্ধ। পুরা পার্কের এই যে এই যে যেটা সার্কেল, যেটা উপরের যে ইয়াটা, এটা হচ্ছে আমাদের পরিধি। হ্যাঁ, তো এখানে যদি আমরা এই যে এটাকে বলছি হচ্ছে ব্যাসার্ধ, যেটা দেয়া আমরা যদি মনে করি এই যে ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার, এবং পুরা যে ব্যাসটা এটা যদি আমরা ধরি যদি 2r মিটার। হ্যাঁ, পুরা পরিধিটা যদি আমরা ধরি যে 2πr মিটার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটা এভাবে করতে হবে। এই যে প্রশ্ন মতে এখানে কি বলছে, পার্কে ব্যাস ও পরিধি পার্থক্য। পার্থক্য মানে হচ্ছে ব্যাস এবং পরিধির মধ্যে কত ব্যবধান। হ্যাঁ, তো পার্থক্যটা হচ্ছে 100 মিটার। তো আমরা খুব সহজভাবে এই যে আমরা এই যে 2πr, হ্যাঁ, যে পরিধি, যেহেতু ব্যাস ও পরিধি বলছে, পরিধি তো ডেফিনেটলি বেশি হবে। পুরা যে সার্কেলটা, পরিধি 2πr এর সাথে থেকে আমরা ব্যাস যে 2r, এটা আমরা কি করব, বিয়োগ করে এখানে বসাবো। এই সব অঙ্কের মধ্যে সহজ হচ্ছে, মানে একটা কঠিন অথবা সহজ যেভাবে বলি, এই প্রশ্ন মতে লেখার পরে এই লাইনটা যদি বসাতে পারো, তাহলে কিন্তু পুরো অঙ্কটা কিন্তু মানে ক্লিয়ার হয়ে গেল। তো আমরা সবসময় চ্যালেঞ্জটা ফেস করি হচ্ছে এইখানে, এই যে 2πr - 2r = 100। এই যে প্রশ্ন অনুযায়ী যদি এইভাবে লিখতে পারি, তাহলে পরেরগুলো হচ্ছে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, তো এইভাবে যদি দেখি আমি, এই যে 2r যদি কমন নেই, এখানে থাকে হচ্ছে পাই মাইনাস যে 1 = 100। তো আমরা যেহেতু আর এর মান যেহেতু আমরা বের করব, তো এখানে আমরা যে 2r সমান এই যে 100 উপরে থাকলো, নিচে এই যে পাই মাইনাস 1টা নিচে চলে আসলো, এখানে গুণ আকারে আছে, সমান চিহ্ন ওই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তো এখানে আমরা এই যে 2 আর 100 কাটাকাটি করলে 50 পাই, উপরে 50, নিচে হচ্ছে পাই মাইনাস 1। তো আমরা সবাই জানি পাইয়ের মান সমান 3.14। এটা বসাইয়ে এই শেষ পর্যন্ত ভাগ করে আমরা আর এর মান, মানে হচ্ছে এখানে আমরা বলছি যে ব্যাসার্ধ, এই যে আর এর মানটা আমরা 23.36 মিটার এভাবে পাবো। হ্যাঁ, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন পরবর্তী স্লাইডে যাব। একটি সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার এবং ভূমি ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে একটা যে উচ্চতাটা এইভাবে, যে এটা হচ্ছে সমবৃত্ত ভূমিক একটা বেলনের যে ছবি, সেটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভূমি মানে হচ্ছে এখানে হচ্ছে সারফেস, তারপর হচ্ছে এই যে আর, এইটুকু হচ্ছে তোমার কি ব্যাসার্ধ। হ্যাঁ, এই যে আর। তো পুরা এখন যদি আমরা দেখি, আমরা বেলনের আয়তন যেটা জানি, যে ভূমির যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, তারপর হচ্ছে উচ্চতা সমান হচ্ছে আমাদের যে বেলনের আয়তন। তারপর হচ্ছে এখানে কি বের করতে হবে, উচ্চতা বের করতে হবে। আমাদের দেয়া আছে, তো উচ্চতা যেটা বের করবে সেটা আমরা যে কোনো একটা সাইডে রাখবো, বাম সাইড অথবা ডান সাইডে। তা রাখলে হচ্ছে এখানে এই যে
বেলনের আয়তনের ক্ষেত্রে ভূমি ক্ষেত্রফল ভাগ হয়ে গিয়ে এখানে উচ্চতা সমান যদি বের করি আয়তন পুরা বেলনের আয়তন দেয়া আছে প্রশ্নের মধ্যে 150 যে কোনো সেন্টিমিটার, তারপর হচ্ছে ভূমির ক্ষেত্রফল যেটা দেয়া আছে সেটা হচ্ছে 30। তো 150 এর সাথে 30 যদি ভাগ করি অথবা কাটাকাটি করি তাহলে উচ্চতা আমরা কত পাবো? 5 সেন্টিমিটার পাবো। তো তারপরেরটা হচ্ছে এই যে আমরা এখানে এই যে উচ্চতা সমান এই যে 5 যে সেন্টিমিটার আমরা বসিয়ে দিতে পারি। পরেরটা হচ্ছে আমাদের দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল হচ্ছে 44 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করা। এইটা লেখাটা খুব অল্প, কিন্তু বুঝতে কিন্তু অনেকেরই কিন্তু প্রবলেম হয় এটা। আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। এজন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 3, 5, 7, তারপর পরের যেগুলো ডট ডট দেওয়া আছে 9, 11, 13, 15, হ্যাঁ? তারপর 17, 19, 21 এভাবে যেতে থাকবে। স্বাভাবিক যে বিজোড় সংখ্যা যদি ক্রমিক অনুযায়ী যদি হয়, হ্যাঁ? যেহেতু আমরা বলছি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এখানে আমরা ২টি ক্রমিক বিজোড় সংখ্যা স্বাভাবিক। তো প্রথমটা যদি আমরা যদি এভাবে যদি ধরি, প্রথমটা বিজোড় সংখ্যা যদি মনে, মনে যদি x ধরি আমরা, তো x এর সাথে আ পরের যে বিজোড় সংখ্যাটা কত যোগ করলে অথবা কত বিয়োগ করলে ৩ হয় এই x এর সাথে। তো আমরা জানি x এর মান সমান ১, হুম? তো ১ এর সাথে আরো বাড়তি ২ যোগ করলে কিন্তু ৩ হয়। তো সেজন্য আমরা লিখতে পারি ৩ এর এই জায়গাটা x প্লাস 2, হ্যাঁ? তা আমি একটু আবার যদি এখন যদি আমরা যদি এই ৫ এর জায়গায় যদি x ধরতাম, তাহলে এই x এর সাথে আরো যে ২ যোগ করলে ৭ হয়, হ্যাঁ? ঠিক একইভাবে এই ৭ এর জায়গায় ৭ কে যদি আমরা যদি x ধরি, তাহলে এই x এর সাথে আরো যে ২ যোগ করলে কি হবে? ৯ হবে। তো এইভাবে করে কিন্তু আমরা এইখানে যে একটা হচ্ছে ২ টা সংখ্যা আছে, ২ টা যে বিজোড় সংখ্যা, একটা যদি x হয় তাহলে আরেকটা কত হবে? x প্লাস 2। তো এইজন্য আমরা এখানে লিখতে পারি, ধরা যাক ২ টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যথাক্রমে x এবং x প্লাস 2। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপর শর্ত মতে এই যে আমি সবসময় বলি এই প্রশ্ন মতে অথবা শর্ত মতে অথবা শর্তানুযায়ী, হ্যাঁ? অথবা প্রশ্ন হতে পায়। এই জাতীয় লিখে যদি আমরা যে লাইনটা লিখবো, এই লাইনটা লিখতে পারলে কিন্তু অঙ্কটা কিন্তু ওইখানে কিন্তু শেষ। এরপরের কাজটা হচ্ছে তোমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ? তো এখন আমরা যেহেতু বলছি এখানে প্রশ্ন অনুযায়ী এখানে কি বলছে? ২ টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে এই x এবং x প্লাস 2 এই ২ টা যোগ করলে কত হয়? ৪৪ হয়, হ্যাঁ? এই যে আমরা এইভাবে বসায় দিলাম। এরপরের কাজটা হচ্ছে তোমার যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো আমরা এই যে x যোগ করলে 2x, 2 থাকলো এখানে 44 সমান চিহ্ন এই পাশে। তারপর x এর মান যেহেতু বের করব সবসময় আমরা বামে রাখবো এটা। তাহলে এই যে 44 মাইনাস 2 এখানে প্লাস 2 ছিল। সমান চিহ্ন ওই পারে গেলে মাইনাস 2 হয়ে যাবে। 2x সমান হচ্ছে 42, সুতরাং x সমান 21। আমরা যে কাটাকাটি অথবা ভাগ যদি করি 42 কে 2 দিয়ে তাহলে 21 পাবো। তাহলে ক্ষুদ্রতর যে সংখ্যাটি কত পাবে? 21। তো 21 এর সাথে তুমি যদি 2 যোগ করো, হ্যাঁ? এই ২১ এর সাথে কত যোগ করতে হবে? আমার এই অনুযায়ী ২ যোগ করলে ২৩ হবে। ২৩ হচ্ছে তোমার আরেকটা সংখ্যা। মানে পরবর্তী এরপরের যে বিজোড় সংখ্যাটা। তার মানে ২১, ২৩। এইভাবে যদি সামনে আগাতে থাকো, ২৩ এর পরে বিজোড় সংখ্যা আমরা কত পাবো? ২৫, ২৭, ২৯, ৩১ এইভাবে করে কিন্তু আগাতে থাকে। তার মানে আমরা এখন পেয়ে গেলাম যে এখানে ২ টা সংখ্যা আছে, যে স্বাভাবিক বিজোড় সংখ্যা। একটা হচ্ছে ২১, এর পরেরটা হচ্ছে ২২ না। ২২ হচ্ছে জোড় সংখ্যা, এর পরেরটা হচ্ছে ২৩ হবে। কারণ ২১ এর সাথে ২ যোগ করলে এই অনুযায়ী ২৩ হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি আয়তাকার বাগানের পরিসীমা হচ্ছে ৭০ মিটার। বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৬০ মিটার বেশি হলে প্রস্থ নির্ণয় করে। এখানে কিন্তু পরিসীমাটা দেয়া আছে, এই ক্ষেত্রফল এবং পরিসীমা কিন্তু এক না, হ্যাঁ? আমি সবসময় বলি পরিসীমাটা হচ্ছে এই যে তোমরা দেখতেছো এই স্লাইডটা, এই স্লাইডের মানে এই স্লাইডটা হচ্ছে দেখতে একদম একটা কিসের মতো? আয়তাকার মতো, হ্যাঁ? ক্ষেত্রফল হচ্ছে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ করে এই ভিতরে পুরা জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। আর পরিসীমাটা হচ্ছে এই যে তোমার এই একদম এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থর এই যে পাশটা, তারপর দৈর্ঘ্য পাশ, তারপর হচ্ছে মানে ২ টা দৈর্ঘ্য ২ টা প্রস্থ, এই যে এপাশ ওপাশ সেটা যোগফলটা হচ্ছে তোমার পরিসীমা, হ্যাঁ? এই যে আমি যদি এখানে যদি এই যে দেখাই, হ্যাঁ? অনেকে পরিসীমা এবং
এই যে ক্ষেত্রফলটাকে কনফিউশন এক মনে করে। তো পরিসীমা হচ্ছে বাহিরের যে একদম এই যে দৈর্ঘ্যের প্রস্থের যে মাপটা সেটা, আর ক্ষেত্রফলটা হচ্ছে পুরাটাই ভিতরে যে জায়গাটা সেটা হচ্ছে ক্ষেত্রফল। হ্যাঁ, তো এখানে কি বলছে, একটা বাগান, আমি একটা বাগানের ছবি এনেছি। তো এখানে বলছে হচ্ছে এই যে পুরা বাগানের যে পরিসীমাটা, সেখানে ভিতরের জায়গাটা না, ভিতরের জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল, পুরা এই যে মাপটা, এই যে বাইরে এই যে মাপটা, এইগুলো মাপ যদি করি তাহলে 70 মিটার যদি পাবো। হ্যাঁ, তাহলে এখানে কি বলতেছে, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু স্পষ্টভাবে দেয়া নাই। তো এখানে প্রস্থ কিন্তু যেটা আছে, প্রস্থ যত আছে তার থেকে কিন্তু 7 বেশি। তার মানে প্রস্থ যদি তোমার 10 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 17। প্রস্থ যদি তোমার 2 হয় তাহলে 2 এর সাথে 7 যোগ করলে কত? 9। তাহলে দৈর্ঘ্য হবে 9। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু মানে এই যে শর্ত মতে প্রশ্ন অনুযায়ী এই জিনিসগুলো কাজগুলো করার জন্য এইভাবে কিন্তু চিন্তা করতে পারি। তো প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 7 মিটার বেশি। প্রস্থ তাহলে আমাদের x যদি ধরি আমরা, হ্যাঁ, এই যে পরিসীমা 70 মিটার বসাই দিলাম। এখানে দেখো তোমরা, প্রস্থ যদি x মিটার ধরি তাহলে দৈর্ঘ্য কত ধরতে হবে? x প্লাস 7। হ্যাঁ, তো এইটাই হবে। তাহলে পরিসীমা সূত্র হচ্ছে আমরা যেটা জানি, যে 2 এর সাথে দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, কারণ 2 গুণ করা হচ্ছে, কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ 2 বার আছে। মানে এদিকে একটা দৈর্ঘ্য, এদিকে একটা দৈর্ঘ্য, এদিকে একটা প্রস্থ, এদিকে 2 টা দৈর্ঘ্য 2 টা প্রস্থ। এইজন্য কিন্তু সূত্রটা এরকম, আমরা সবাই জানি এটা। তো পরিসীমার মানটা বসিয়ে দিলে 70 হয়। তাহলে দৈর্ঘ্যের মানটা কত আমরা এখানে বের করেছি? x প্লাস 7। তার প্রস্থের মানটা কত? x। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে এই যে x যোগ করলে 2x প্লাস 7, তারপরে এখানে যদি গুণ করি 2 দুগুণে 4x প্লাস 7 দুগুণে 14। তো এখানে আমরা যদি যেকোনো এক পাশে যদি x এর মানটা যদি রাখি তাহলে শেষ পর্যন্ত x ইকুয়াল টু কত পাবো? আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে 14 পাবো। তাহলে আমরা প্রস্থ কত পেলাম? এই যে x এর মান, প্রস্থ কত পাবো? 14। এই 14 সাথে যদি 7 যোগ করি আমরা তাহলে দৈর্ঘ্য পাবো আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে খুব সহজ নিয়ম। এই যে তাহলে আমরা এটা যদি এই যে প্রস্থ হচ্ছে 14 মিটার। হ্যাঁ, এই যে দেখো, এই যে দৈর্ঘ্য তাহলে কত পাবো? x প্লাস 7 হলে x এর জায়গায় 14 বসায় তাহলে 21 মিটার পাবো হচ্ছে আমার যে দৈর্ঘ্য। হ্যাঁ, তো এইটাও কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি। তারপরে যদি দেখি আমরা, এবিসিডি রম্বসের এসসি ও বিডি কর্ণতে পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তো এটা এইভাবে না পড়ে একটা ছবি আমি আনি এখানে। এটা হচ্ছে একটা রম্বস। হুম, এটা পুরোপুরি কিন্তু রম্বসের চিত্র হয় না, একটা আয়তকার, মানে সামন্তরিকের মতো হয়ে গেছে। এই যে শিক্ষার্থী বন্ধুরা, রম্বসটা হবে হচ্ছে মোটামুটি যেটা স্কোয়ার, বর্গ যেটা স্কোয়ারটাকে একটু বাঁকিয়ে, এইভাবে যদি ডান পাশে বাঁকিয়ে দিই তাহলে কি হবে? রম্বস হবে। তো এটা কিন্তু পুরো 100% কিন্তু রম্বসের মতো হয় না, এটা সামন্তরিকের মতো হয়েছে। হ্যাঁ, যেখানে দৈর্ঘ্য একটু বেশি লম্বা দেখা যাচ্ছে, যে রম্বসের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এটা কিন্তু সবই কিন্তু সমান থাকবে। হ্যাঁ, তো আমরা যদি দেখি এখানে, তারপরে যদি এটা যদি আমরা যদি একটা রম্বস হিসেবে যদি চিন্তা করি তাহলে এবিসিডি, এই যে এবিসিডি একটা রম্বস, যেখানে এসি ও বিডি, এখানে কি বলছে? এসি হচ্ছে এই যে এই কর্ণটা, এসি কর্ণ ও বিডি কর্ণ পরস্পর কোথায় ছেদ করে? ও বিন্দুতে ছেদ করে। এই যে ও বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, তাহলে আমাদের যেটা হচ্ছে এই যে কোণ এ ও বি, এ ও বি, এইটার ক্ষেত্রফল সমান, মানে এই জায়গাটার মাপ সমান, এই যে এ ও বি, এই জায়গার এই পাশে এই মাপটা সমান কত আছে? 4x মাইনাস 16। হ্যাঁ, তারপর সিওডি, এই যে সিওডি, তারপর মানে এই পাশটার জায়গাটা সমান কত? 3x প্লাস 7। এটা দেয়া আছে। তার মানে হচ্ছে খুবই সহজভাবে আমরা চিন্তা করতে পারি। এটা দেয়া থাকলে আমরা এটা আমরা খুব সহজে যে এ ও ডি এই জায়গাটা মান, বি ও সি এই জায়গাটার মান আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। হুম, তো আমরা যেটা বলছি, রম্বসে এ ও বি ও সি ও ডি কোণ পরস্পর বিপরীত কোণ পরস্পর সমান হয় বলে, এই যে এটা সমান এটা হইলে এ ও বি সমান সি ও ডি অথবা ডি ও সি যদি বলি, তাহলে এ ও ডি সমানও কিন্তু বি ও সি অথবা সি ও বি, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, বিপরীত কোণ পরস্পর সমান হয় বলে আমরা কি করব? এই যেটা দেয়া আছে সেটা কিন্তু সমান, মানে হচ্ছে, তো আমরা যদি এখানে যদি 4x মাইনাস 16 ইকুয়াল টু 3x প্লাস 7 এই সমান চিহ্ন দিয়ে যোগ গুণ ভাগ করলে আমরা কত পাবো? x ইকুয়াল টু 23 পাবো। হ্যাঁ, তো
তো এখানে x এর মান যেহেতু বের করতে বলা হচ্ছে, x এর মান আমরা কত পেলাম? 23। তাহলে এই শিক্ষার্থী বন্ধুরা একটি বাড়তি অথবা বোনাস হিসেবে তোমরা যদি বের করো, এই যে এখানে আমরা কত পাচ্ছি যে কোণ AOB ইকুয়াল টু যে 4x - 16, এখানে যদি 4x x এর জায়গায় যদি 23 এর মান যদি বসিয়ে দিই আমরা, তাহলে পাবো 76। হ্যাঁ, ঠিক একইভাবে এখানে যে কোণ COD, এখানে 3x + 7 আছে, এখানে যদি আমরা যদি যে x এর মান 23 বসিয়ে দিই, তাহলেও কিন্তু আমরা যোগ বিগুণ ভাগ করে পাবো 76। এখন যদি এখানে যদি এখানে এই যে AOB সমান কত পেলাম? 76। এখানে যদি 76 বসাই দিই, তারপর COD কোণের মান কত পেলাম? এই যে 76। মানে এই এক পাশে আমরা দেখতে পাবো সবগুলো সমান। এই একটা যদি পাই সবগুলো কিন্তু 76 হয়ে যাবে। হ্যাঁ, এই যে 76। তাহলে এই রম্বসে তোমার এই যে 4 টা 76 যদি যোগ করি তাহলে কত হবে? 304। তার মানে হচ্ছে এই সংখ্যা যদি আমরা ক্ষেত্রফল বলি, তাহলে এখানে ABCD রম্বসের ক্ষেত্রফল কত? 304। তো এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে বাড়তি একটা বোনাস। মানে এটা তোমরা কিন্তু পরীক্ষা হলে বসে নিজেই কিন্তু তোমরা কিন্তু কুইক একটা টেস্ট করে নিতে পারবে যে আমি যে অঙ্কটা করলাম এটা কি হইল নাকি হইল না। হ্যাঁ, তো এটা এই ধরনের সচরাচর ইউটিউবে কোনো ভিডিওতে তোমরা এটা পাবে না, পালেও খুব রেয়ার এটা। হ্যাঁ, এইটা কিন্তু আমি কিন্তু বাড়তি একটা বোনাস হিসেবে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, তারপরে যদি যাই এখানে যদি আমি দেখি সামন্তরিক একটি কর্ণের দৈর্ঘ্য কত বলছে? 60 সেন্টিমিটার। তো এইভাবে না পড়ে আমরা ছবিতে দেখি এটা একটা সামন্তরিক, এটা কিন্তু রম্বস না। হ্যাঁ, আমরা জানি এই যে আয়তকার একটু এইদিকে বেঁকে গেলে এটা সামন্তরিক। হ্যাঁ, সামন্তরিকে দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ সমান। তো এখানে বলছে একটি কর্ণ দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। তার কর্ণ একটা আমরা আঁকি। হ্যাঁ, এই যে ABCD, আগে একটু নামকরণ দিই। এই সামন্তরিকের নাম হচ্ছে ABCD। হ্যাঁ, তারপর কর্ণের, এই যে এটা একটা কর্ণের, এটা একটা কর্ণ। যে দুটা কর্ণ থাকে তার মধ্যে একটা কর্ণ হচ্ছে যে বিডি কর্ণের দৈর্ঘ্য কত? 60 সেন্টিমিটার। এখন তোমরা এই জায়গাটা একটু ভালোভাবে দেখো। এখানে হচ্ছে এই অঙ্কের আসল খেলাটা, মানে আসল বোঝার জায়গাটা হচ্ছে এইখানে। এখানে বলছে এবং, এই যে এবং এর পরে কি দেয়া আছে? বিপরীত শীর্ষ থেকে, এই যে কর্ণটা বের করলাম না আমরা, বিডি সমান 60 সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা, বিপরীত শীর্ষ থেকে, বিপরীত, এটার বিপরীত কিন্তু এই সি হইতে পারে, এটার বিপরীত কিন্তু এখান থেকে হইতে পারে। তো যে কোনো একটা দিক আমরা বিপরীত হিসেবে চিন্তা করতে পারি। তো এখান থেকে যদি চিন্তা করি বিপরীত শীর্ষ মানে উপরে, এই উপরে একদম এই যে এ বিন্দু থেকে, অথবা এটা যদি ধরি আমরা এই যে সি এর এই জায়গা থেকে, হ্যাঁ, শীর্ষ থেকে, বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর, উক্ত কর্ণ মানে কি? এই যে 60 সেন্টিমিটার বিডি কর্ণ যেটা, এই কর্ণের উপর অঙ্কিত লম্ব। সবসময় লম্বের মাপটা কত হয়? 90 ডিগ্রি হয়। হ্যাঁ, এখানে এমন একটা, এই যে এমন একটা দৈর্ঘ্য আসবে যেটা মাপলে, এইদিকে মাপলে 90 ডিগ্রি হয়, এইদিকে এই যে চাঁদা দিয়ে মাপলে কিন্তু কত হয়? 90 ডিগ্রি হয়। এই ধরনের একটা কর্ণের অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? তোমার এই যে 5 সেন্টিমিটার। তো এখানে একটা নাম দিলাম, এটা হচ্ছে ও। আমরা এই ছেদবিন্দুটাকে ও দিলাম, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এইটুকু পর্যন্ত তোমরা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক কিন্তু এখানে শেষ। হ্যাঁ, এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা খুব কৌশলে আমরা এটা ক্ষেত্রফলটা বের করব। একবারই কিন্তু বের হবে না এটা। হ্যাঁ, এই যে পার্ট বাই পার্ট করে আমরা কিন্তু একটু যদি দেখি, এই যে আমি কিন্তু দেখিয়ে দিলাম এই যে 90 ডিগ্রি লম্ব মানে হচ্ছে এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি হতে হবে। এখন যদি আমরা যেটা জানি, সামন্তরিকে কর্ণ সামন্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। প্রথমে এই বিডি কর্ণটা এই সামন্তরিককে দুইটা সমান ত্রিভুজে, এই যে এটা একটা ত্রিভুজ, বিডিসি একটা ত্রিভুজ, এ বিডি একটা ত্রিভুজ, সমান দুইটা ত্রিভুজে ভাগ করে। অর্থাৎ এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল 2 গুণ ত্রিভুজ এবিডি, 2 গুণ ত্রিভুজ এবিডি। তো যেহেতু দুইটা ত্রিভুজ, সেহেতু একটা ত্রিভুজকে যে কোনো একটা ত্রিভুজকে 2 দিয়ে গুণ করলে পুরা এই যে সামন্তরিকের ক্ষেত্রফলটা আমরা কিন্তু পেয়ে যাব। হ্যাঁ, তো এখানে আমরা 2 গুণ এবিডি লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি? বিডিসি, মানে যে কোনো একটা ত্রিভুজের সাথে 2 গুণ করলে আমরা এই সামন্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এই লাইনটা যদি লিখতে পারি তাহলে কিন্তু শেষ।
হ্যাঁ, তো 2 গুণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা জানি যে ভূমি গুণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যেখানে ভূমি আমরা দেখতে পাচ্ছি কত, এই যে ভূমিটা হচ্ছে 7 আর উচ্চতা হচ্ছে 5। হ্যাঁ, এই যে ভূমি হচ্ছে 7 আর উচ্চতা কত 5, মানে এই একটা ত্রিভুজ আর কি। এই যে এ, এই যে বিডি, এই ত্রিভুজে এই যে উচ্চতা হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 7। যদি আমরা এই 2 কেটে দিলে 5 7 35 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমার পুরোটাই। হ্যাঁ, এই যে পুরো সামুদ্রিক ক্ষেত্রফল কিন্তু কত পেলাম, 35 বর্গ সেন্টিমিটার পেলাম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এইবার একটা জিনিস দেখি, একটি ঘনকের বাক্সের ধার, এখানে একটা রুবিক্স কিউব আমি দিয়ে রেখেছি শিক্ষার্থী বন্ধুরা আগে থেকে। তোমরা একটা জিনিস দেখো, যে বাক্সের ধার, বাক্সের ধার বলতে 6.5 সেন্টিমিটার বলা হচ্ছে এখানে, না? একটি বাক্সের ধার, এই যে এই ধারটা আমি যদি দেখাই, এই যে, হ্যাঁ, ছবিতে এই পাশটাও 6 সেন্টিমিটার, এই পাশটাও 6 সেন্টিমিটার, এই পাশটাও 6 সেন্টিমিটার, এই পাশটাও কিন্তু 6 সেন্টিমিটার। এইটা কিন্তু একটা ঘনাকৃতি। তোমরা যদি একটা জিনিস চিন্তা করো, এখানে কি 6টা তল আছে, এই 1 2, এই বাম পাশ ডান পাশ 2টা তল, উপরে এক পাশ কত 3, নিচে একটা তল আছে 4, তারপর ওই পাশে একটা, এই পাশে একটা, 5 6। তো এই জন্য ঘনাকৃতি বলা হচ্ছে এখানে, কিউব আর কি, রুবিক্স কিউব বলা হয় এটাকে। তো এই বাক্সটা অথবা এই কিউবটা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা যেটা জানি, এই যে পৃষ্ঠতলের সূত্রফল হচ্ছে যে 6 গুণ ধারের দৈর্ঘ্য হোল স্কোয়ার। তো যেহেতু 6টা তল আছে, আমরা 6 দিয়ে গুণ করে যে কোনো একটা, এই যে ধারের দৈর্ঘ্য, যে এখানে ধারের দৈর্ঘ্য হোল স্কোয়ার দেওয়ার অর্থ হচ্ছে বর্গ। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা বর্গ। বর্গাকারের ক্ষেত্রফল বের করা হচ্ছে বাহু গুণ বাহু। তো আমরা একটা বাহু যে 6.5-এর সাথে আরেকটা বাহু 6.5 গুণ করলে কিন্তু এই যে উপরের এই যে এই বর্গের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই ক্ষেত্রফলের সাথে যদি আমরা 6 গুণ করি, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। এইটা হচ্ছে মূল কি মেসেজটা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এই অঙ্কের মধ্যে এই কাজটাই কিন্তু এখানে কিন্তু করা হয়েছে। আমি যদি আরেকবার যদি বলা হয়, এই যে এই সূত্রটা ধরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কেন 6 গুণ ধারের দৈর্ঘ্য হোল স্কয়ার বলছি। এই ধারের দৈর্ঘ্য হোল স্কয়ার বলার অর্থ হচ্ছে এই যে প্রত্যেকটা তল কিন্তু বর্গাকার। হ্যাঁ, তো আমরা জানি বর্গাকারে একটা বাহু দৈর্ঘ্য যদি 6.5 হয়, বাকি 3টা বাহু দৈর্ঘ্য কিন্তু 6.5 কিন্তু সমান। তো বর্গাকারে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহু গুণ বাহু, এই জন্য কিন্তু হোল স্কয়ার দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে 6.5 গুণ 6.5 বের করলে একটা উপর এই যে বর্গাকারের ক্ষেত্রফল পাবো। এই ধরনের বর্গাকার এখানে আরো 5টা আছে। তো এই জন্য 6 দিয়ে গুণ করা হয়ে এখানে যে ঘনাকৃতি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই যে 253.5 এই যে বর্গ সেন্টিমিটার আমরা এখানে পেয়েছি আর কি। হ্যাঁ, তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপরে স্লাইডে যদি যাই, আমরা এখানে কি দেওয়া আছে, 2x স্কোয়ার প্লাস x মাইনাস 10 ইকুয়াল টু 0 সমীকরণটি মূলগুলো নির্ণয় করে। এটা খুব সহজ, একটা মূলগুলো নির্ণয়। এই যে মিডল টার্ম বের করে, এখানে যে 10 গুণ 20। হ্যাঁ, আমি সবসময় এই যে মিডল টার্ম বের করার ক্ষেত্রে একটা বিষয় বলি, এখানে আছে 10 আর এখানে কত 2, 2 আর 10 গুণ করলে 20 হয়। এখন 20টাকে উৎপাদক বের করে তোমার মিডল টার্মটা বের করতে হবে। এখানে 4 5 কিন্তু 20 হয়। তো 5 থেকে 4 গেলে কত x, প্লাস 5x থেকে মাইনাস 4x গেলে x হয়। তো 20-এর উৎপাদক কিন্তু আরো আছে, যেমন 10 দুগুণ 20, 10-এর সাথে 2 যোগ বিয়োগ করলে কিন্তু কোনোদিন 1 হয় না। হ্যাঁ, এই জন্য আমরা উৎপাদকটা এটাই নেব যে 5 4 5 20টাকে এই যে 5 থেকে 4 বিয়োগ করলে এই যে 1 থাকে। তো এইভাবে করলে আমরা কত হয়, 2x প্লাস 5 x মাইনাস 2। তো এইটা এই মূলগুলো যদি দুটো মূল আছে এখানে, যে x এর মান আমরা যে 2x প্লাস 5 দিয়ে আমরা বের করলে যে x ইকুয়াল টু মাইনাস 5/2, আর একটা হচ্ছে x ইকুয়াল টু 2। তো এইভাবে কিন্তু মূলগুলো আমরা কিন্তু বের করতে পারি। তারপর হচ্ছে অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করতে সাধারণত কোন ধাপ অনুসরণ করতে হয়। এটা তোমাদের একদম বই থেকে আমি এটা কপি করে এখানে দিয়ে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। এখানে ধাপগুলো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি পরিসর নির্ণয়, শ্রেণী ব্যাপ্তি নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয়, গণসংখ্যা নির্ণয়। হ্যাঁ, তো এটা আমরা লিখতে পারি। আরেকটা হচ্ছে গসাগু এখানে দেওয়া আছে, এই যে দুইটা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 9 এর গসাগু যদি আমরা বের করি, প্রথম রাশি এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এক্স কমন নিলে এক্স মাইনাস 3, এই ঠিক একইভাবে এই যে দ্বিতীয় রাশিটাও কমন নিলে আমরা এই যে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র
প্রয়োগ করা হয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে 9টাকে যদি আমরা যদি লিখি 3 স্কোয়ার 3 3 9, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তো সূত্র যেটা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি। তো এই দুইটা রাশি সাধারণ উৎপাদক হচ্ছে, এই প্রথম রাশিতেও এক্স মাইনাস থ্রি আছে, এখানেও এক্স মাইনাস থ্রি আছে। তাহলে গসাগু যেটা কমন এক্স মাইনাস থ্রি সেটাই হবে। হ্যাঁ, তারপর সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যা থেকে দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। হ্যাঁ, তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে খুব সহজে এটা আমরা যদি দেখি এটা, এই যে এখানে যেটা অন কার্ডগুলো এক, হ্যাঁ, আমি যদি ভুল না করি অন কার্ডগুলো এক, আর যে অফ কার্ডটাকে শূন্য। হ্যাঁ, এই যে ক্রস যে এটা দেওয়া আছে যে এক এক এক, আর এটা হচ্ছে অফ কার্ড এই জন্য শূন্য, আর এটা হচ্ছে অন কার্ড এটা হচ্ছে এক। তো আমরা কার্ডে যে প্রদর্শিত বাইনারি সংখ্যা সমান যে 101111। তো এটাই ছিল হচ্ছে আজকে আমাদের। তারপর দশমিক সংখ্যা, সরি আরো আছে এখানে, দশমিক সংখ্যাটা যদি আমরা দেখি এখানে কত 16। হ্যাঁ, তারপর যেহেতু অফ কার্ডের এটা আমরা কিন্তু শূন্য বসাবো, তারপর এখানে দেখবে 4, তারপর 2, তারপর 1 যোগ করলে 23 হয়। তাহলে দশমিক সংখ্যা কত 23 না? তাহলে আমাদের যে বাইনারি সংখ্যাটা হচ্ছে 10111 এটা পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করি আমি মোটামুটি আমার ভিডিও থাম্বনেইলে যে মেসেজগুলো দেওয়া ছিল তো সেই অনুযায়ী কিন্তু আমি কভার করতে পেরেছি। হ্যাঁ, এই যে তো আগামী পর্বে আমরা যে গ বিভাগটা নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা তার আগে এই যে ক বিভাগটা মানে পার্ট ওয়ানটা, হ্যাঁ পার্ট ওয়ানটা যারা দেখো নাই সেটা অবশ্যই দেখে নিবে। আজকেরটা ছিল হচ্ছে পার্ট টু, আগামীটা আমি চেষ্টা করব পার্ট থ্রিতে যে বাকি যতগুলো আছে সবগুলো একসাথে শেষ করে দেওয়া। তো তোমরা অবশ্যই ভালো থাকবে।